অভিশপ্ত বটগাছ। সুন্দরপুর গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, নির্জন, নীরব আর ভয়ঙ্কর। কেউ তাকে কাটে না, ছোঁয় না, এমনকি দিনের আলোতেও তার ছায়া মারাতে চায় না কেউ। গ্রামের মানুষজন বলে, ওটা গাছ না, একটা শয়তান দাঁড়িয়ে আছে। রঞ্জন, একজন শহুরে প্রত্নতত্ত্ববিদ, সুন্দরপুরে এসেছে একটি পুরনো দেবালয় খুঁজতে। সে জানত না এই গাছটিই তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা হতে চলেছে। প্রথম দিন বিকেলে রঞ্জন গিয়ে দাঁড়াল সেই বটগাছের সামনে। গাছটার শিকড়গুলো যেন মাটির ওপর পেঁচিয়ে আছে বিশাল সাপের মতো, আর তার ডালগুলো কেমন যেন হাতের মতো আকাশে ছড়িয়ে আছে। এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইল, অথচ রোদ ছিল চড়চড়ে। হঠাৎ তার ক্যামেরার লেন্স ঝাপসা হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। গাছটার গা থেকে যেন একটা চাপা শ্বাসের শব্দ আসছে। কেউ যেন ফিসফিসিয়ে বলল, ফিরে যা। রঞ্জন পেছনে তাকাল, কেউ নেই। পরের দিন সকালে রঞ্জন হাঁটলেন গ্রামের পুরনো লাইব্রেরির দিকে। লাইব্রেরির তত্ত্বাবধায়ক গৌরহরি মশাই ছিলেন একজন জ্ঞানী বৃদ্ধ। রঞ্জন তাকে জিজ্ঞাসা করলেন বটগাছের ইতিহাস সম্পর্কে। গৌরহরি মশাই নিঃশব্দে তাকালেন তার দিকে, চোখে ভয়ে। ওটা অভিশপ্ত গাছ, কাঁপা কাঁপা গলায় বললেন তিনি। কেন, কি ঘটেছিল? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ১৯২১ সালে এক সন্ন্যাসিনীকে পুড়িয়ে মারা হয়েছিল ওখানে। গ্রামের মানুষ বিশ্বাস করত সে ডাইনি। বটগাছের ডালে ঝুলিয়ে ওকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত মৃত্যু আর উধাও হয়ে যাওয়ার ঘটনা। প্রতি পূর্ণিমায় কেউ না কেউ নিখোঁজ হয়ে যেত। রঞ্জনের চোখে বিস্ময়, কিন্তু মনে মনে কৌতূহল দ্বিগুণ হয়ে উঠিল। তুমি কি ওর কোনো ছবি দেখেছ? রঞ্জন প্রশ্ন করলেন। গৌরহরি মশাই একটা পুরনো অ্যালবাম টেনে বার করলেন। পাতায় পাতায় সেপিয়া রঙের ছবি। একটাই দেখা গেল একটা বিশাল বটগাছের সামনে দাঁড়িয়ে এক সন্ন্যাসিনী, মুখ ঘোমটা দিয়ে ঢাকা। আরেকটা ছবিতে ঝুলন্ত একটা ছায়ামূর্তি। রঞ্জনের হাত ঠান্ডা হয়ে গেল। সেই রাতে রঞ্জন তার ভাড়া বাড়ির জানালার পাশে বসে গাছটার দিকে তাকিয়েছিলেন। অদূরে কুয়াশা নামছিল। গাছটার ছায়া যেন আরও বড় হয়ে উঠছিল। রাত ১টা নাগাদ হঠাৎ জানালার কাছে টোকা পড়ল। ঠক ঠক। রঞ্জন ভয় না পেয়ে বাইরে তাকালেন। কেউ নেই, তবে পাশের গাছে একটা সাদা কাপড় উড়ছিল, ঠিক যেন ওড়নাটা কোনো নারীর। তিনি দৌড়ে বাইরে গেলেন, কিন্তু কাউকে পেলেন না। তখনই শুনলেন সেই কণ্ঠস্বর, ওরা আমাকে পুড়িয়ে মেরেছে, আমার আত্মা এখানেই আছে। চোখ ঘুরিয়ে দেখলেন বটগাছের শিকড়ের নিচে দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, লাল আগুনের মতো জ্বলছে। রঞ্জনের শরীর জমে গেল, সে জ্ঞান হারাল। পরের দিন সকালে স্থানীয় শিশু মুন্না খুঁজতে গিয়ে রঞ্জনকে অচেতন অবস্থায় পেল গাছের নিচে, গায়ে কাঁপুনি, চোখ বন্ধ। রঞ্জন জেগে উঠে বুঝলেন কিছু একটা দেখেছেন তিনি, কিন্তু তা বাস্তব না স্বপ্ন। পকেটে হাত দিতেই পেলেন এক পুরনো ডায়েরির ছেঁড়া পৃষ্ঠা। সেখানে লেখা, যদি কেউ সত্য জানতে চায় তবে পূর্ণিমার রাতে গাছের নিচে দাঁড়াও, আমি আসব, কিন্তু সাবধান, সবাই ফিরতে পারে না। নিচে লেখা তারিখ ১৯২১ জুন। এটা কিভাবে এলো তার পকেটে? রঞ্জন ডিসিশন নিলেন তিনি অপেক্ষা করবেন। পূর্ণিমা আসতে আর ৩ দিন। এই ৩ দিন তিনি গাছ, সন্ন্যাসিনী ও গ্রামের অতীত নিয়ে খোঁজ চালালেন। জানলেন সেই সন্ন্যাসিনীর নাম ছিল বিমলা দেবী। তিনি আদতে সন্ন্যাসিনী ছিলেন না, ছিলেন জমিদারের কন্যা, যিনি গ্রামের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতেন। তাকে ডাইনি বলে গুজব রটিয়ে গাছেই হত্যা করা হয়েছিল। এখন তার আত্মা ওই গাছেই বন্দী। পূর্ণিমার রাত রঞ্জন গিয়ে দাঁড়ালো গাছের নিচে। একসময় চারপাশে কুয়াশা জমল। তারপর এক নারী মূর্তি ধীরে ধীরে গাছ থেকে বেরিয়ে এলো।
সে বলল, তুমি সাহসী, তুমি সত্য খুঁজতে এসেছ। আমার হাড়ের নিচে জমা আছে সব কিছু, আমাকে মুক্ত করো। আমার শরীর যেখানে পোতা আছে সেখানে দীপ জ্বালাও। গাছের শিকড়ের এক কোণায় খনন করতেই রঞ্জন পেল কিছু হাড়ের অংশ, তার সঙ্গে বাঁধা সোনার চেন আর একটা লাল ওড়না। তিনি সেই জায়গায় মাটির প্রদীপ জ্বালালেন। এক মুহূর্তে নারী মূর্তিটি আলোয় মিলিয়ে গেল। রঞ্জন ভাবলেন সব শেষ, কিন্তু সেদিন রাতেই শুরু হলো মৃত্যু। যারা 1921 সালে বিমলার মৃত্যুর সঙ্গে যুক্ত ছিল, তাদের বংশধরেরা হঠাৎ হঠাৎ মারা যেতে লাগলেন, ঘুমের মধ্যে, ছাদ থেকে পড়ে বা অজানা আগুনে পুড়ে। রঞ্জন বুঝলেন আত্মা মুক্তি পায়নি, সে প্রতিশোধ নিচ্ছে, এবং সে এবার তাকেও ছাড়বে না। গ্রামে অস্বাভাবিক মৃত্যু বাড়তে থাকল। প্রতিটি মৃত্যুই ঘটছিল পূর্ণিমার রাতে। কারোর শরীরে খোঁচা বা জ্বলন্ত দাগ, কেউ ঝুলে পড়ে থাকছে গাছের ডালে। আতঙ্কে কেউই আর রাস্তায় বেরোচ্ছে না রাতে। রঞ্জন খেয়াল করলেন যাদের মৃত্যু হচ্ছে তারা সকলেই 1921 সালের সেই ঘটনার কোনো না কোনোভাবে উত্তরসূরি। এক রাতে রঞ্জনের দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দাঁড়িয়ে বৃদ্ধ গৌরহরি মশাই। ও মুক্তি পায়নি বাবু, প্রতিশোধ তার শেষ হয়নি, কিন্তু আমি তো ওকে সাহায্য করেছি, তাই তো সে তোমাকে শেষ সাক্ষী করে রেখেছে। তুমি যদি সত্যিই ওকে শান্তি দিতে চাও, তবে ওর আত্মার শেষ টুকরোটা গাছের মূল থেকে ছিঁড়ে বের করে ফেলতে হবে। কিন্তু যেন তো, তা করতে গেলে। রঞ্জন তাকিয়ে রইল। তোমারও প্রাণ দিতে হতে পারে। রঞ্জন ঠিক করলেন শেষ করে দেবেন এই যন্ত্রণা। পৃথিবীতে যতদিন এই গাছ থাকবে ততদিন ওর অভিশাপও থাকবে। গাছটি ধ্বংস করতে হবে। পূর্বের একটি পুঁথিতে তিনি পড়েছিলেন, অভিশপ্ত গাছকে ধ্বংস করতে হলে কুমারী গঙ্গা জলে শুদ্ধ আগুন প্রজ্বলন করতে হয়। রঞ্জন একদিন গভীর রাতে গাছের শিকড়ে গিয়ে সেই আগুন জ্বালালেন। মুহূর্তে গাছের ভেতর থেকে আর্তনাদ উঠল। একে একে যেন শত শত আত্মা বেরিয়ে আসছে গাছের শরীর থেকে। চারপাশে কুয়াশার মধ্যে দেখা গেল নারী, পুরুষ, শিশু সকলের মুখে যন্ত্রণার ছাপ। তারা সবাই বলছে, ও আমাদের সঙ্গে পুড়িয়েছিল। গাছ এখন জ্বলছে। রঞ্জনের শরীরের চারপাশ ঘিরে আগুন, কুয়াশা আর কণ্ঠস্বর। হঠাৎ সে দেখল সেই সন্ন্যাসিনী বিমলা আবার এসে দাঁড়িয়েছে। তুমি শেষ করো না, আমার একটি প্রতিপক্ষ এখনো বেঁচে আছে, সে তোমার ভেতরেই লুকিয়ে আছে। রঞ্জনের স্মৃতিতে হঠাৎ উঠে এলো এক চরম সত্য। তার পূর্বপুরুষ ছিলেন সেই জমিদার যিনি এই হত্যার আদেশ দিয়েছিলেন। রক্তের দায় রক্তে শোধ হয়। রঞ্জন হাঁটু গেড়ে পড়ে গেল। তবে আমাকে নিয়ে চলো, আমি পারি না আর, ফিসফিস করলেন তিনি। পরদিন সকালে গ্রামের লোকেরা রঞ্জনের ঝুলন্ত দেহ দেখতে পেল বটগাছের একটি শুকনো ডালে। মুখে অদ্ভুত প্রশান্তি, চোখ বন্ধ, আর হাতে ধরা বিমলার সেই লাল ওড়নাটি। কিন্তু আশ্চর্যভাবে গাছটি সম্পূর্ণ পুড়ে গেছে, শুধু একটা শুকনো পোড়া গুড়ি রয়ে গেছে। আর সেই রাত থেকেই গ্রামের অভিশাপ কেটে যায়। কয়েক বছর পর একদল ছাত্র ইতিহাস গবেষণার কাজে সুন্দরপুরে আসে। একজন সন্ধ্যায় সেই পোড়া গাছের পাশে দাঁড়িয়ে ছবি তোলে। ছবিটা উন্নত করে দেখতে গিয়ে সবার গায়ে কাঁটা। ছবির এক কোণে একটা ধোঁয়াটে মুখ, রঞ্জনের মুখ। নিচে লেখা, সত্য জানো, তবে সাবধান, কারণ গাছ পড়ে, অভিশাপ নয়,